তো নমস্কার বন্ধুরা, রিতম পডকাস্টের আরেকটা নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে 100 জন সদস্য কমপ্লিট হয়েছে, তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমাদের এত ভালোবাসা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি হাওড়ায় একটা ভাড়া বাড়িতে ঘটে যাওয়া একটা মারাত্মক সত্য ভৌতিক ঘটনা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলো না। গল্পটা শুরু করি। গল্পটা আমাকে মেল করে পাঠিয়েছে মিন্টু কর্মকার দাদা যেভাবে গল্পটা মেল করেছে আমাকে, তোমাদের সামনে ঠিক সেইভাবে তুলে ধরার চেষ্টা করছি। আমার নাম মিন্টু কর্মকার, আমার বাড়ি কলকাতায়। কলেজে পড়তাম, কলকাতার একজন কলেজে। ঘটনাটা আমার সাথে ঘটে 2018 সালে। তো 2015 সালে আমি যখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, আমার একটা মেয়ের সাথে পরিচয় হয়, সাজিয়া, আমার ওয়াইফ। তো যখন তার সাথে পরিচয় হয়, তো তোমরা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের কাস্ট দুজনেরই আলাদা। তো আস্তে আস্তে দুজনের মধ্যে বন্ধুত্ব বাড়ে, বন্ধুত্ব থেকে প্রেম হয়। তারপরে আমরা দুজন ঠিক করি 2017 লাস্টের দিকে বিয়ে করব। বাট সাজিয়ার বাড়ি থেকে একদমই মানে না, আমার বাড়িতেও প্রবলেম হয়। তো অনেক কষ্টে সাজিয়া নিজের বাড়ির লোককে মানিয়ে নেয়, বাট আমার বাড়ির লোক কোনোভাবেই মানতে চায় না। শেষে অনেক ঝগড়াঝাটি করার পরে আমরা ঠিক করি বিয়ে করব পালিয়ে গিয়ে। আমি ভেবেছিলাম সব ঠিক হয়ে যাবে বিয়ের পরে, বাট পুরো উল্টো হলো। আমরা বিয়ে করলাম, কিন্তু আমাদের বাড়ি থেকে আমাদেরকে মেনে নিল না। উল্টে আমার মা আর আমার বাবা মিলে বলল, তোদের এখানে থাকার দরকার নেই। বেশি আমার পিসিমণি, উনি তো বললেন তোকে আর মুখই দেখতে চাই না, তোরা চলে যা। তো সেইভাবে আমরা উঠলাম সাজিয়ার বাড়িতে। সাজিয়ার বাড়িতে ওঠার পরে সাজিয়ার বাড়িতে আমি প্রায় 1 সপ্তাহ থাকি, কিন্তু আমার আত্মসম্মানটা খুব বেশি ছিল। তো আমি সাজিয়ার বাড়িতে বেশি দিন থাকবো না ঠিক করলাম। সাজিয়া আর আমি বাড়ি দেখতে থাকলাম। সাজিয়ার বাড়ি হাওড়ায়, আমার বাড়ি ছিল দমদমে। তো ডিস্টেন্সটা অনেক। তো যেহেতু আমার বাড়ির সাথে আমার তখন কোনো লিঙ্ক ছিল না, তো আমাদের এলাকায় না দেখে সাজিয়ার বাড়ির সামনে খুঁজতে চাইলাম, কারণ যদি কোনো আপদ বিপদ হয় তো ওর বাড়ির লোক হেল্প করতে পারবে। আমি একটা কারখানায় কাজ করি বেলঘরিয়াতে। তো আমি তো সারাদিন বাইরে থাকবো, সাজিয়া বাড়িতে থাকবে, তো আপদ বিপদ হলে ওরা যাতে দেখতে পারে। তো খুঁজতে খুঁজতে হাওড়ার একটা ছোট্ট এলাকায় একটা বাড়ি খুঁজে পেলাম। বাড়ি কোন এলাকায় সেই জায়গাটার নাম আমি নিচ্ছি না, কারণ জায়গাটা যখন আমি ডিসক্রাইব করব না, তোমরা বুঝে যাবে। সামনে একটা বড় মাঠ, মাঠের একদম শেষ প্রান্তে সরু গলি, কাঁচা রাস্তা দিয়ে 4-5টা বাড়ি পেরালে আরেকটা সরু গলি। সেই সরু গলির লাস্ট বাড়িটা, পেছনে একটা ঘন পুকুর, চারিদিকে জঙ্গল, একটা ভাঙা বাথরুম আছে, আর টিনের ঘর, উপরে টিনের চাল দেওয়া, আর পেছনে একটা বড় বাড়ি, যেই বাড়িটাতে একতলা বাড়ি, যেটাতে ল্যান্ডলর্ড থাকে। ল্যান্ডলর্ড হচ্ছে একজন বয়স্ক দাদু আর ঠাকুমা। তো আমরা অনেক খোঁজার পরে আমাদের একজন খোঁজ দিল যে ওই বাড়িটায় ভাড়া আছে। যখন আমি এই গলিটা দিয়ে ঢুকছিলাম না, তখন সন্ধ্যা 6টা বাজে। আমি কাজ থেকে ফেরার পরে আমি আর সাজিয়া যাচ্ছিলাম বাড়ি খুঁজতে। তো আমাকে একজন খোঁজ দিল ওই গলিতে আছে। যখন আমি আর সাজিয়া ওই গলিতে ঢুকি না, ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স হয়, মানে মনে একটা কেন একটা কু ডাকে না, ঠিক সেম ফিলিংস আমার হয়। ফিলিংসটা ঠিক এরকম ছিল, আমি যখন ওই রাস্তা দিয়ে ঢুকছিলাম না, আমার গাটা ছমছম করছিল আর কাটা দিচ্ছিল বারবার। তো আমি অতটা খেয়াল না করে ওই গলি দিয়ে ঢুকতে থাকি। ঢোকার পরে যখন বাড়িটার সামনে যাই না, তোমরা বিশ্বাস করবে না, একটা গা ছমছমে না ব্যাপার আছে। আর বাড়িটার সামনে কোনো লাইট নেই। আর ল্যান্ডলর্ডকে আমরা যত ওই ছোটো বাড়িটার সামনে দিয়ে ডাকলাম, উনি বেরালো না। অনেকক্ষণ পরে ওপর থেকে আমাকে আওয়াজ দিল ওই ঠাকুমা, যে তোমরা ঘুরে আসো। তো আমি আর সাজিয়া ঘুরে গেলাম, গিয়ে কথা বললাম। কিন্তু বিশ্বাস করো, ঘরে 2টো রুম ছিল, একটা রান্নাঘর ছিল, আর বাথরুম বললামই ভাঙা একটা বাথরুম, ওইটা আলাদা ছিল।
অন্তত কত হতে পারে ভাড়া, অন্তত 4,000 টাকা, 5,000 টাকা। আমাদের বললো 2500 টাকা। যখন 2500 টাকা বললো না, আমার প্রথম সন্দেহ হলো, বাট এত কমে পাচ্ছি আর সাজিয়াকে নিয়ে নতুন সংসার, মনের খুশিতে আর মনের জোরে নিয়ে নিলাম বাড়িটা। অ্যাডভান্স করে দিলাম 1 মাসের, দিয়ে পরের দিনই আমরা ওই বাড়িতে ঢুকে গেলাম। তো যখন পরের দিন ঢুকলাম, সানডে ছিল, আমার ছুটি ছিল, সাজিয়ারও ছুটি ছিল। সাজিয়া একটা পার্লারে কাজে ঢুকেছিল, তো ওরও ছুটি ছিল। তো আমরা রুমটা শিফট করলাম, আমাদের যা যা জিনিসপত্র ছিল নিয়ে চলে এলাম, একটা খাট কিনে আনলাম। তো মোটামুটি ওই যে প্রথম দিন যেদিন ঢুকলাম সেদিন মোটামুটি ঠিকঠাক ছিল। পরের দিন সাজিয়া পার্লারে চলে গেল, আমি কাজে চলে গেলাম। সাজিয়া 6:30টার মধ্যে বাড়ি চলে আসে, আমি আসি 7:30 থেকে 8টার মধ্যে। ফার্স্ট যখন সাজিয়া বাড়িতে ঢুকলো না, সাজিয়ার দিক দিয়ে বলছি, ও আমাকে বলেছিল ওর কীরকম ফিল হয়েছিল। সাজিয়া যখন ঘরে ঢোকে, ওর মনে হতো সব সময় ঘরে ও একা নেই, ঘরে ওর সাথে আরও 2 থেকে 3 জন বাস করছে। কি করে বুঝতো? ও যখন ঘরে বসে টিভি দেখতো না, ওর মনে হতো পাশে কেউ বসলো এসে। মানে তুমি যখন একা রুমে থাকবে, তোমার খাটের ওপরে যদি এসে তোমার পাশে একদম কাশ গেছে, যখন কেউ বসবে না, একটা খাটের একটা নড়বে আর খাটের না একটা আওয়াজ হবে, ঠিক সেই ফিলিংটা ওর হতো। আর ওর মনে হতো না সবসময় ঘরটা আমাদের খুব ঠান্ডা হয়ে থাকতো। তো প্রথম ও অত খেয়াল করেনি। তো এরম করে 1 সপ্তাহ কেটে গেল, আমার ওরম কোনো তখনও ফিলিং হয়নি ঘরটার প্রতি। 1 সপ্তাহ পর থেকে আমাদের সাথে কিছু অন্য রকম জিনিস ঘটতে থাকলো। আমি যখন অফিস বেরোতাম না, আমাদের বাড়ির আশেপাশে কোনো বাড়ি ছিল না, 2-1টা হাত ছেড়ে যদি বলো, 3-4টে বাড়ি ছিল ওই গলিটার বাইরে। আমরা প্রথম ভেবেছিলাম যে গলিটার বাইরে যে কটা বাড়ি আছে না, ওদের সাথে একটুখানি ফ্রেন্ডশিপ করব, যাতে আশেপাশের লোক কোনো বিপদ আপদে কাছে আসতে পারে। কিন্তু সত্যি কথা বলতে ওরা না আমাদের দেখে খুব গুজগুজ করে আলোচনা করতো। মাঝে মাঝে মনে হতো কি, হয়তো সাজিয়া মুসলিম, আমি হিন্দু, এই ব্যাপারটা ওরা জানে, বা আমার মনে হতো এই পাড়াটাই ঠিক না। ওরা আমাদের সাথে কেউ কথা বলতো না, খুব ডিস্টেন্স মেনটেন করতো। তো একদিন ঠিক 1 সপ্তাহ হয়ে গেছে, আমি রুমে ঢুকেছি, সাজিয়া না মুখটা ভারী করে বসে আছে। আমি বললাম কী হয়েছে? ও বলছে ওকে নাকি পাড়ার একটা বউ ডেকে বলেছে ভালো আছো? তো বলছে হ্যাঁ ভালো আছি। ওকে নাকি বললো সাবধানে থেকো, বাড়িটা কিন্তু ভালো না। ও আবার জিজ্ঞেস করেছে কেন ভালো না, তো বউটা অত কিছু উত্তর দেয়নি, ঘরে ঢুকে গেছে। তো ও আর অত কিছু বলেনি। তো আমি বললাম দেখো, আমার এই পাড়াটা ঠিক পছন্দ না, তোমার যদি কোনো মন খারাপ হয় তুমি তোমার বাবা মার বাড়িতে যাও, ওদের সাথে টাইম স্পেন্ড করো। তো সাজিয়া বলল ঠিক আছে। এরম করে 1 মাস কেটে গেল। 1 মাস কাটার পরে আমি যেটা পার্সোনালি ফিল করলাম, আমাদের পেছনে যে ল্যান্ডলর্ড থাকে না, ওদেরকে আমরা খালি সকাল থেকে 4টে অবধি দেখতে পাই, মানে গাছে টাছে জল দিচ্ছে, বাজার যাচ্ছে, 4টের পরে ওরা বেরায় না। তো একদিন মানে মাস যখন শেষ হয়েছে, 7 তারিখ আমি স্যালারি পেয়েছি, ওনাকে ওই মাসের টাকা দিতে গেছি, উনি আমাকে বলছে তুমি 1 মাসের টাকা আরও এক্সট্রা দিয়ে রাখো। আমি বললাম কেন, এটা কেন? বলছে না না আমার এখানে এটাই নিয়ম, থাকতে হলে থাকো, নাহলে চলে যাও। তো আমার প্রথম একটু রাগ হলো, একটু মুখ কাটাকাটি হলো। তো আমার ওয়াইফ এসে, যেহেতু ও স্যালারি পেয়ে গেছে, ও দিয়ে দিল, বললো ঠিক আছে। আমাকে বললো যে ছেড়ে দাও, 2 মাসের অ্যাডভান্স নিচ্ছে যখন নিতে দাও, কোনো অসুবিধা নেই, আর আমরা তো এখানেই থাকবো, অসুবিধা কী আছে? তো আমিও মাথা ঠান্ডা করে বললাম হ্যাঁ, এক জায়গায় থাকতে গেলে ঝগড়াঝাটি করে লাভ নেই, ঠিক আছে। ঘটনাটা ওই মাস থেকে শুরু হলো। ঠিক রাত 1টা বাজে, শুক্রবার। আমার ওয়াইফ রাত 1টার সময় ওয়াশরুমে গেছিলো, ওই ভাঙা যে বাথরুমটার পেছনে জঙ্গল, আর পেছনে একটা বড় পুকুর, পানা পুকুর বলতে পারো, আর পচা পুকুর, মানে ওখানে কেউ স্নান টান করে না। তো আমার বউ ওয়াশরুমে গেছে, আমি খাটে শুয়ে রয়েছি। আমার বউয়ের একটা প্রচণ্ড চৌড়ো চিৎকারে আমার ঘুমটা ভাঙে। আমি দৌড়াতে বাইরে যাই, ও ওয়াশরুম থেকে বেরিয়ে যায়, ওর জামা প্যান্ট তখনও ঠিক না। ও আমাকে বলে বাথরুমে কেউ একটা বসে আছে। আমি দরজাটা খুলে দেখি কেউ নেই। আমি ওকে বলি কে ছিল ভেতরে? ও বলল ও নাকি ওয়াশরুমে ঢুকেছে, ওয়াশরুমে একটা ছোটো লাইট ছিল, ওই লাইটটা জ্বালিয়েছে। ও যখনই ঘুরেছে
ও ঘুরে দেখলো বিশাল বড় চুল আর একটা নোংরা, মানে বাথরুম থেকে একটা নোংরা নাকি গন্ধ পেয়েছে, আষ্টে গন্ধ। আর একটা লোক নাকি মেয়ে ছেলে নাকি পশু ও বুঝতে পারেনি, কোমরটা ঠিক উঁচু আর চুলগুলো বিশাল বড়, একদম হামাগুড়ি দিয়ে বসে আছে। আর একটা মানে গোঙানোর শব্দ, হুম হুম। তো আমার বউ সেই টাইমে কোনো আওয়াজ না করে দরজা খুলতে গেছে, কিন্তু দরজা খুলছে না। আর ওই পশুর মতো মানুষটা ওর দিকে তাকে হাসছে, আর কি বিশ্রী হাসি, ওর মুখ দিয়ে লোল পড়ছে। ও প্রচণ্ড জোরে যখন চিৎকার দেয়, আমি আসার সঙ্গে সঙ্গে দরজাটা খুলে ও পড়ে যায়, ও দৌড়ে এসে আমায় জড়িয়ে ধরে। আমি বলি হয়তো তোমার মনের ভুল। তারপরে ও ওয়াশরুমে যায়, আমি বাইরে থাকি, ও তারপরে ঘরে চলে আসে। ফার্স্ট এক্সপিরিয়েন্স শুরু হলো এখান থেকে। তারপর থেকে না আমার এক্সপিরিয়েন্স শুরু হলো, কারণ আমি যখন রাতে রুমে থাকতাম, ছাদের টিনের উপরে না ইট মারার শব্দ হতো, কেউ ইট মারছে। প্রথমে আমি ভাবলাম, দুদিন ধরে এটা আমাদের সাথে চলেছে, রাত 12:30 একটা বেজে গেলেই কেউ একটা ঢিল মারত। প্রথম আমার মনে হতে লাগলো হয়তো কেউ বদমাইশি করছে। তারপর শুধু এটা না, ঠিক 12:30 বাজার পরে এই ঘটনাগুলো ঘটতো। আমাদের যে দরজাটা ছিল ওটা নড়বড়ে দরজা ছিল, কাঠের দরজা, মনে হতো কেউ নক করছে। আমি যখনই খুলতাম কেউ নেই। আর না ঠিক একটা আওয়াজ কানে ভাসছে, কিছু বাচ্চা দৌড়ানোর আওয়াজ, মানে খেলছে ওরকম। তো আমি একদিন সকালবেলা পাড়ার দুটো লোককে জিজ্ঞেস করলাম, এখানে কি কোনো বাচ্চা থাকে ছোট ছোট? বলছে না, এই এলাকায় তো কোনো বাচ্চা নেই তোমার বাড়ির সামনে। আমি তখন বললাম ওদের, জানেন তো আমরা না রাতে যখন ঘুমাই 12:30টার সময় আমাদের দরজায় কে নক করে, আবার কটা বাচ্চার হাসির আওয়াজ, দৌড়ানোর আওয়াজ পাই, আবার টিনের মধ্যে কেউ ইট ছোড়ে। ওরা না বেশি কিছু বললো না, নিজেদের দিকে তাকিয়ে আমার দিকে একটা হাসি দিয়ে কথাটা ঘুরিয়ে যে যার মতো চলে গেল। আমি বুঝতে পারলাম না কি হলো। তারপরে আমার জীবনে সব থেকে বাজে এক্সপিরিয়েন্স হলো একটা। আমি একদিন বাড়ি ফিরলাম, ঠিক বৃহস্পতিবার, ওইটা আমি দিনটা জীবনে ভুলবো না। আমি দরজাটা খুলি, দরজাটা খোলার পরে আমি যেটা দেখলাম আমি অবাক হয়ে গেলাম। আমার বউ পুরো চুল খুলে, একদম চুল এবড়ো খেবড়ো করে একদম নিচে একদম বসে রয়েছে খাটের নিচে। আমি গিয়ে প্রথমে খুঁজলাম, না তো বদমাইশি করছে। আমি নিচে তাকিয়ে দেখলাম ও বসে রয়েছে খাটের তলায়। আমি বললাম, এই মজা হচ্ছে নাকি, কাছ থেকে এসেছি, আসো বেরাও। ও বেরাতে চাইছে না। আমি ওকে লাস্টে টান দিয়ে বার করলাম। আমি দেখছি ওর চুল পুরো খোলা। ওকে আমি খাটে বসালাম, ও না খালি দুলছে, আর আমি আমার মতো কথা বলছি, জল নিয়ে খেলাম। আমি বললাম, আজকের দিন কেমন গেল, তুমি কি যাওনি পার্লারে? ও না কোনো উত্তর দিচ্ছে না, শুধু না ওর মুখ দিয়ে একটা গোঙানির শব্দ আসছে, হুম হুম হুম, আর ও খালি ঝুঁকছে। আমি না ভাবছি কী হচ্ছে এটা। আমি ওর মাথায় হাত দিতেই ও গলাটা আমার এত জোরে টিপে ধরে না, তোমরা বিশ্বাস করো না, একদম টিপে ধরে। ও একদম রোগা একজন মেয়ে, ও টিপে আমাকে দেয়ালে একদম সাটিয়ে দেয়। আমার চোখ মুখ লাল হয়ে যায়। কোনো রকম ওর হাতটা ছাড়িয়ে আমি দরজা থেকে বেরাই। বেরানোর সঙ্গে সঙ্গে ও মাথা ঘুরে পড়ে যায়। আমি ওকে খাটে তুলে ওর জ্ঞান যখন ফেরে না, ওর কিছুই মনে নেই। আমি ওকে জিজ্ঞেস করলাম, তোমার কি হয়েছিল? ও বলল, জানি না তো। আমি বললাম, তোমার কিছু মনে নেই? ও বলল, না। ও নাকি যখন ঘরে ঢুকেছিল, বাইরে থেকে নাকি আমি ডেকেছিলাম ওকে, দরজা খোলার পরে ওর কিছু মনে নেই। আমি ওকে বললাম, এক ডাকে কোনো দিন দরজা খুলবে না। ও বলল, ঠিক আছে। সেদিন আমি ওকে ওর মায়ের কাছে নিয়ে যাই, ওর মা আর বাবাকে আলাদা করে সব ঘটনা বলি। ওর মা আর বাবা বলল, ওকে একটু ডাক্তার দেখানো উচিত। আমি বললাম, ঠিক আছে, নিয়ে যাব। ডাক্তারের কাছে নিয়ে গেলাম, সব নর্মাল। তো এই রকম ঘটনা আর ঘটেনি। হ্যাঁ, টিনে কেউ বাড়ি দিত, দরজায় নক করতে, এগুলো চলছে। আরও 1 মাস কমপ্লিট হলো, আমি আবার গিয়ে ওনাকে টাকা দিয়ে আসলাম। ওই মাসের 2 মাসের অলরেডি অ্যাডভান্স নিয়ে রেখেছে, ওই মাসে আর অ্যাডভান্স চাইলো না। তো আমি আমার ওয়াইফকে নিয়ে সেদিন ঘুরতে গেছিলাম। ঘুরে টুরে এসে সবথেকে বড় কথা যেটা আমি বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে আমার ওয়াইফ প্রেগনেন্ট ছিল। তো প্রেগনেন্টের পরে আমাদের ওখানে একটা মেলা ছিল, আমি ওকে ঘুরিয়ে টুরিয়ে নিয়ে এসেছি। সেদিন রাতে ঠিক 1টা বাজে আমি না একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নটা এতটা ভয়ঙ্কর আর বিচ্ছিরি, আমার লাইফের সব থেকে বাজে স্বপ্ন।
স্বপ্নটা ঠিক এরকম, আমি দেখতে পাচ্ছি স্বপ্নে আমি হাঁটছি আমার ওয়াইফকে নিয়ে, যেই মেলাটায় আমি গেছিলাম সেই মেলাটারই স্বপ্ন দেখছি। ওই মেলায় আমি আর আমার ওয়াইফ হাত ধরে হাঁটছি, হঠাৎ করে জায়গাটা অন্ধকার হয়ে গেল। অন্ধকার হয়ে যাওয়ার পরে একটা বাচ্চা ছেলে, কালো রঙের বাচ্চা, সেই বাচ্চাটা আমার দিকে হাঁটছে আর একটা খুব সুন্দর হাসি দিচ্ছে। আমি বললাম, কে তুমি, কোথায় থাকো? বাচ্চাটা না কোনো উত্তর দিল না, একটা খুব সুন্দর হাসি দিল। তারপরে হাসিটা বন্ধ করে খুব রাগ চোখে আমার বউয়ের পেটের দিকে তাকালো। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি বললাম, এই যাও যাও এখান থেকে। বাচ্চাটা 2 হাত বাড়িয়ে দিল ওর পেটের দিকে। আমি প্রচণ্ড, আমার বউ চিৎকার করতে লাগলো হঠাৎ করে ব্যথায়। আমি দৌড়ে গিয়ে বাচ্চাটাকে ধরতে যাবো, বাচ্চাটা উড়ে গিয়ে আমার বউয়ের পেটের মধ্যে ঢুকে গেল। আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে দেখছি আমার বউ আত্মস্বারে ব্যথায় চিৎকার করছে। আমি কাউকে না পেয়ে ওখানে কোলে করে আমার বউকে এদিক ওদিক করছি, কিচ্ছু বুঝতে পারছি না। একটা টোটোওয়ালা সেদিন যাচ্ছিল, টোটোওয়ালাটাকে আমি বললাম, দাদা দাদা আমার বউয়ের খুব পেন হচ্ছে, আপনি একটু হসপিটালে নিয়ে যেতে পারবেন? উনি বলল, হ্যাঁ হ্যাঁ চলুন চলুন দাদা চলুন। আমি টোটো করে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ঠিক রোডে উঠবো তার কিছুটা আগে লোকটা না হঠাৎ করে বলে উঠল, আপনার জীবনে এই বিপদ আরও আসবে, সাবধান, পারলে পালিয়ে যান। আমি বললাম, কে আপনি, কি বলছেন এগুলো? আর বিশ্বাস করো লোকটার কোনো আওয়াজ পেলাম না। ঠিক আধ ঘন্টা পরে আমরা হসপিটাল গেলাম। আমি আমার ওয়াইফকে আমি টাকা দিতে যাব, লোকটা টোটো নিয়ে উধাও। টোটোটা যে চলবে তার আওয়াজ পাবো সেটাও না। তো কোনো রকম আমি ওইসব দিকে খেয়াল না করে স্ট্রেচারে করে বউকে নিয়ে যাই। সেই দিন আমার জীবনের সবথেকে বাজে দিন ছিল। আমার প্রথম সন্তান, ওকে নাকি মানে পেটের ভেতরে সে মারা গেছে। কি করে মারা গেছে ডাক্তাররাও বুঝতে পারছে না, বিকজ আমার বউ খুব সাবধানে থাকতো। তো আমার বউ আর আমার মন মেজাজ প্রচণ্ড খারাপ হয়ে গেল। আমি ওয়াইফকে বাড়িতে নিয়ে এলাম। নিয়ে আসার পর আমি ওকে রেস্টে রাখতাম, আমি অফিস যেতাম। তো একদিন বাড়ি ফিরলাম, ওর মা এসেছিল। ওর মা দেখছি এসে ওকে জড়িয়ে ধরে রয়েছে আর দুজনে খুব ভয় পেয়ে রয়েছে। আমি বললাম, কী হয়েছে, কী হয়েছে আপনার? আর ও এরকম ভয় পেয়ে রয়েছে কেন? ওর মা যেটা বলল সেটা শুনে আমি খুব অবাক হয়ে গেলাম। ওর মা বলল গেটে নাকি নক হচ্ছিল, তো আমার গলা করে কেউ একটা ডাকছিল যে দরজা খোলো দরজা খোলো, আমি চলে এসেছি। আমার ওয়াইফ নাকি বলেছে একবার ডাকলে খুলবে না। গলাটা নাকি আস্তে আস্তে ভারী হতে থাকলো, এই দরজা খোল দরজা খোল। তো আমার যিনি শাশুড়ি মা ছিলেন উনি আবার এইসব বিশ্বাস করতেন না। উনি গিয়ে দরজাটা খুলে দিলেন। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখলো একটা বাচ্চা ছেলে, একদম গায়ের রং কালো, সে দাঁড়িয়ে রয়েছে। সে বাচ্চা ছেলেটা হাততালি দিচ্ছে আর লাফাচ্ছে, বলছে, মেরে দিয়েছি মেরে দিয়েছি, ভাইকে মেরে দিয়েছি বলে হাসছে। আর ওই হাসিটার সঙ্গে সঙ্গে না ওই বাচ্চার পেছনে পুরো সেম টু সেম দেখতে আরও 4-5টা বাচ্চা চলে এলো। আর কোথা থেকে এলো আমার শাশুড়ি মা আজও জানেন না। সবাই মিলে একসাথে লাফাচ্ছে আর এক কথা বলছে, মেরে দিয়েছি মেরে দিয়েছি, ভাইকে মেরে দিয়েছি। আমার শাশুড়ি মা চিৎকার করে দরজা আটকানোর সঙ্গে সঙ্গে ওরা প্রায় দরজা ভেঙে দেবে। চারিদিক দিয়ে হাসির আওয়াজ বাচ্চাদের, আমার ওয়াইফ কান্নায় ভেঙে পড়ল। তারপরে আমি ঢুকলাম। আমি যখন এসেছিলাম না, আমি প্রায় 6-7 বার ডাকার পরে দরজা খুলেছে, ওরা এতটা আতঙ্কিত ছিল। তো তারপর এগুলো চলতে চলতে না আমার মন মেজাজ আরও খারাপ হয়ে গেল। তারপর আস্তে আস্তে আমাদের জীবনটা বদলে গেল। আমার আর আমার ওয়াইফের মধ্যে ঝগড়া হতো। একটা টাইম পর আমরা দুজন আলাদা হয়ে যাব ডিসিশান নিলাম। তো সেদিন রাতে ঠিক টাইমটা ডেটটা আমার মনে রয়েছে, 27 কি 26 তারিখ। আমি শুয়ে রয়েছি, ঠিক রাত 1টা বাজে। খাট যখন নড়ে না তখন একটা শব্দ হয়, সেই প্রচণ্ড জোরে শব্দ হলো, আমার ঘুমটা ভেঙে গেল। আমি পাশে ঘুরে দেখছি আমার ওয়াইফের কোমর একদম টপে উঠে গেছে, আর আমার ওয়াইফ মাথা নিচে, পা একদম মানে ভেঙে দেবে এরম ব্যাপার, আর না ঘুমাচ্ছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
আমার হাত পা তখন আমি মানে উঠতে পারছি না। আমার একটা জিনিস খুব ভালো ছিল, আমি যখন বিপদে পড়তাম না, আমি বজরংবলীর নাম নিতাম। বিশ্বাস করো, নাম আসছে না, আমি যে খাট থেকে উঠবো সে শক্তি আমার গায়ে নেই, আমি খালি দেখছি কি হচ্ছে। আর তারপরে না, আমার বাড়ির চারিদিকে ঠিক বাচ্চাগুলোর আওয়াজ পাচ্ছে, আর রেলগাড়ি আওয়াজ হচ্ছে, আর একজন মনে হচ্ছে খুব জোরে টিনের চালে লাফাচ্ছে। ভয়তে আমার হাত পা থরথর করে কাঁপছে। আমি প্রচণ্ড জোরে কাঁদতে একটা চিৎকার করি, কি হয়েছে সাজিয়া? সাজিয়ার কোমরটা ধিপ করে পড়ে গেল। সাজিয়া একদম মানে খাটের সাথে মিশে গেল। ওর হাত পা একদম বেঁকে রয়েছে। হঠাৎ করে না ও চোখটা খুললো, আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বসলো। নিজের মাথা খাটের যে কোনাগুলো হয় না, মেরে ফাটিয়ে দিল। আমি ওকে ধরে রাখতে পারছি না, কোনো রকম বাইরে বেরালাম। বাইরে বেরানোর পরে ওকে আমি বাইরে নিয়ে গেলাম। ঠিক ওই যে বাড়ির 30 মিটার বাইরে বেরালাম না, ও সুস্থ, ও অজ্ঞান হয়ে গেল। আর বাড়িটার দিকে যখন রাতে আমি তাকাচ্ছি না বাইরের দিক দিয়ে, বিশ্বাস করো আমার প্রচণ্ড ভয় লাগছে। এখনও পর্যন্ত যখন আমি গল্পটা লিখছি আমার হাত পায়ে কাটা দিচ্ছে। আমার বইয়ের সারা শরীর রক্তে ভেসে যাচ্ছে, গল করে রক্ত পড়ছে। আমি আবার হাসপাতালে নিয়ে যাই। এইবার যখন হাসপাতালে নিয়ে যাই, আমি হাসপাতালে বাইরে বসে ভাবছি জিনিসগুলো নর্মাল হচ্ছে না। আমি আমার ওয়াইফের যে মা, ওনাকে সব খুলে বললাম রাতে কি হয়েছে। ওর যে বাবা ছিল মানে আমার শ্বশুরমশাই, উনি একজন পীর বাবাকে চিনত। উনি তার কাছে সাজিয়া আর আমাকে নিয়ে গেল। উনি দেখে আমাকে বলে দিল, তোদের ওপরে তো পেট চালান করা হয়েছে, একটা না 15টা, অনেক টাকা খরচা করেছে তোদের ওপর। আমাদের গায়ে একটা জল দিল, আমাদের হাতে তাগা বেঁধে দিল। তাগা বেঁধে দেওয়ার পর বিশ্বাস করবে না, উনি যা বলছে না সব মিলে যাচ্ছে। আমার সাথে যা ঘটেছে, আমার ফ্যামিলিতে এখন আমি সাজিয়াকে বিয়ের পর নিয়ে গেছিলাম, ওরা কী বলেছে, আর যেটা সব থেকে বাস্তব কথা, যেটা বলতে আমার ভিডিওতে লজ্জা নেই, এই কাজটা যারা করিয়েছিল না সেটা আমার বাড়ির থেকে করিয়েছিল। আর করিয়েছিল ঠিক এতটা সুন্দরভাবে, মানে বিশ্বাস করো না, এত শক্তিশালী কয়েকটা পেট, মানে বাচ্চা, যারা অনেকগুলো বাচ্চা ছিল এখানকার না অন্য জায়গার, তারা মরে যায় কোনো কারণে, তাদের প্রেতগুলোকে আমাদের উপর চালান করা হয়েছে কোনো একটা বাজে তান্ত্রিকের দ্বারা। তারপরে না ঘটনাটা ঠিক এখানে আটকে গেলে ভালো হতো। আমরা যেই বাড়িতে থাকছিলাম সেই বাড়িতে একজন কর্ণ পিশাচ থাকে, মানে যারা নোংরায় বাস করে না, পিশাচ, তা সে থাকে। তাকে পর্যন্ত আমাদের বাড়িতে চালান করানো হয়েছে। হয়তো কোনো রাতে আমাদের বাড়িতে এসে আমাদের বাড়ির হয়তো কোনোভাবে খোঁজ পেয়েছে, আমরা এই ঘরটা ভাড়া নিয়েছি, একটা পেরেক পুঁতে দিয়ে গেছে, আর একটা বিড়ালের মাথা, মানে একটা মরা বিড়ালের মাথা পুঁতে দিয়ে গিয়ে পুরো ব্ল্যাক ম্যাজিক করে দিয়ে গেছে। তো উনি আমাকে বলে দিয়েছিল কোথায় রয়েছে সেগুলো, আমি সেগুলো বার করে জ্বালিয়ে দিই একটা কাপড়ের দ্বারা। আমরা বাড়িটা ছেড়ে দিই। বাড়িটার মধ্যে যে কর্ণ পিশাচ আগেও লোকদেরকে থাকতে দেয়নি, আজও থাকতে দেয় না, ঠিক আছে? তো এটা পাড়ার লোক জানতো, তাই আমাদের সাথে কথা বলতো না। তো আস্তে আস্তে জিনিসগুলো নর্মাল হয়েছিল, কিন্তু পুরোপুরি না। আমার ওয়াইফ সেকেন্ড টাইম যখন প্রেগনেন্ট ছিল, সেই টাইমে আমার সেম স্বপ্ন আসে যে বাচ্চাটা এগিয়ে আসছে আমার ওয়াইফের পেটের দিকে। ঠিক সেইবারও আমার দ্বিতীয় সন্তান নষ্ট হয়ে যায়। তারপরে আমরা আবার পীর বাবার কাছে যাই, উনি টাকা দিয়ে অনেক কিছু তন্ত্র সাধনা করে আমাদের অনেক টাকা গেছে। তারপরে আজকে আমরা ভালো রয়েছি। আমি আমার মায়ের কাছে গেছিলাম, গিয়ে ওদেরকে অনেক অশান্তি হয়েছে, সেগুলো পার্সোনাল জিনিস আমি এখানে তুললাম না। যাই হোক, গল্পটা এই পর্যন্ত। এখন আমার একটা ছোট্ট মেয়ে আছে 10 বছরের। তোমার যদি গল্পটা ভালো লেগে থাকে অবশ্যই পড়ে শুনিও। আবারও নতুন গল্প তোমাকে পাঠানোর চেষ্টা করব। আর হ্যাঁ, 100তম সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে, তার জন্য কংগ্রেস। প্রথম বলি, গল্পটা অসাধারণ ছিল, আমার খুব ভালো লেগেছে। আর তুমি যে কংগ্রাচুলেশন বললে, সেটা আমাকে না, আমার 100 জন সদস্যকে আমি বলতে চাই কংগ্রাচুলেশন। আজকে আমরা 100 জন পার করেছি, আস্তে আস্তে 500, 1000, 2000 পার করে ফেলবো। এই জার্নিটা ছোট না, অনেক বড়। আর হ্যাঁ, গল্পটা তোমাদের কীরকম লাগলো
কমেন্টে জানিও, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে বন্ধুদের ভয় দেখিও। আবার আমি ফিরে আসবো নতুন কোনো ভয়ের গল্প নিয়ে, ভয় পাওয়াতে তোমাদেরকে। দেখা হচ্ছে অন্য কোনো গল্পের সাথে। আজকের জন্য এইটুকু, টাটা।